আজকের নাটক বিলাপে বিলীন। মূল ইউজিন ওনিল, অনুবাদ ফতে লোহানী, প্রযোজনা মোস্তফা আনোয়ার, নাট্যানুষ্ঠান বিলাপে বিলীন। সমস্ত বাড়িটা কেমন যেন বিরান মনে হচ্ছে পিটার। মা কোথায়, ভিনি কোথায়? কতদিন পর বাড়ি ফিরছি, অথচ আমাকে গ্রহণ করবার জন্য কি অপেক্ষা করে নেই? ভেবেছিলাম মা অন্তত আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কই, কেউ অপেক্ষা করছে না। এই ঘর পিটার, আমার ঘর। কতকাল এই ঘরে ফেরার স্বপ্ন দেখেছি পিটার। যুদ্ধের ভয়াবহ মরুভূমির মাঝে আমার চোখের সামনে শ্যামল মরুদ্যানের মতো ভেসে উঠেছে এই ঘর। মাঝে মাঝে মনে হতো এই মৃত্যুযজ্ঞ হয়তো কোনো দিনই শেষ হবে না, হয়তো মারতে মারতে আর মরতে মরতে আমরা সবাই শেষ হয়ে যাব, কেউ বেঁচে থাকবো না, কেউ ফিরে যেতে পারবো না নিজস্ব ঘরে, একান্ত গৃহকোণে। কিন্তু সত্যি সত্যি ফিরে এলাম শেষ পর্যন্ত। সত্যি এসেছে কি নাকি স্বপ্ন পিটার? হয়তো তাই, নইলে বাড়িতে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? কেমন যেন গা ছমছম করা প্রেতপুরীর মতো মনে হচ্ছে। জোছনার জন্য এমন মনে হচ্ছে বন্ধু। একটা কবরের মতো না? মাও তাই বলতো, আমার মনে পড়ছে। কবর নয় তো কি ভাইয়া, এখন এটা কবর ছাড়া আর কিছুই নয়। কে? ও লেভেনিয়া, আমার লক্ষ্মী বোন। আমি ভুলে গিয়েছিলাম, মানে আমি ভাবতেই পারছি না যে বাবা নেই। হয়তো ভেবেছিলাম সে চিরঞ্জীব হবে, অন্তত আমার চাইতে বেশি দিন বেঁচে যাবে। ওর যে হার্ট দুর্বল ছিল তা ভাবতেই পারিনি। বাবা অবশ্য বলতো ওটা মারাত্মক কিছু নয়। বাবা বলেছে তোমাকে? আমিও তাই আশা করেছিলাম। পিটার, কিছু মনে করো না, তুমি একটু ভেতরে যাও, আমরা একটু পরে আসছি। আমি একা ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি যাচ্ছি, তোমরা এসো। যাক, ভালোই হলো, তোকে একা পাওয়া গেল ভিনি। তুই কিন্তু খুব সুন্দর হয়েছিস, দেখে অনেকেরই মাথা ঘুরে যাবে। তা কেমন আছিস রে? ভালো আছি। কিন্তু তুই এমন চুপচাপ কেন? একদম কথা বলছিস না যে? আগে তো সারাক্ষণ কথা বলতিস, আমার উপর সর্দারগিরি ফলাতিস। এখন কি হলো তোর? জানি বাবা মারা গেছে, তোর কষ্ট হচ্ছে তাই না? তোমার কষ্ট হচ্ছে না ভাইয়া? নিশ্চয়ই। তুই আমাকে কি ভাবছিস বলতো? ওহ, সে আমি তোকে বোঝাতে পারবো না। যে কখনো যুদ্ধে যায়নি তাকে বোঝানো যাবে না। কোনো মৃত্যুই আর আমাকে বিচলিত করতে পারে না। নিজেকে এত কঠিন করে ফেলেছি যে ও বিষয়ে একটু ভাবি না। বাবার কাছে যুদ্ধবিদ্যার শেখার এটাও ছিল একটা অংশ। বলতে পারিস বাবাই আমাকে এমন কঠোর হতে শিখিয়েছে। কাজেই এবার যখন তার মরবার পালা এলো, তখন তার মৃত্যুতে আর... থামো ভাইয়া, থামো। কি করে তুমি এতটা হৃদয়হীন হতে পারলে? দেখ, ঠিক তা নয়। যুদ্ধের প্রেত ছায়া আমার মন আচ্ছন্ন করে রেখেছে। যুদ্ধ ছাড়া আর আমি কিছুই ভাবতে পারছি না। বাবা আমার কাছে ছিল সেই যুদ্ধের জলজন্ত প্রতীক, বিরামহীন যুদ্ধ, আমৃত্য যুদ্ধের প্রতীক। দোহাই ভিনি, ঈশ্বরের দোহাই, তোমরা আমাকে একটু ধাতস্থ হবার সুযোগ দাও। আমি দুঃখিত, আসার পর থেকে কেবল নিজের কথাই বলছি। একটা কথা, মার সঙ্গে দেখা হওয়ার আগেই তোমাকে জিজ্ঞেস করতে চাই। তাড়াতাড়ি বলো, মা হয়তো এক্ষুনি এসে পড়বে। মার সঙ্গে কি একজন ক্যাপ্টেন ব্রায়ান্ট দেখা করতে আসতো তুমি লিখেছিলে? ঈশ্বরের দোহাই, যদি আবার সে এখানে আসে তাহলে আমি ওকে খুন করব। ব্রান্ড সম্পর্কে তোমার ধারণা জানতে পেরে খুশি হলাম, কিন্তু এখন শুধু আর কথা বলার সময় নেই। মা সম্পর্কে সবসময় সাবধানে থাকবে, তোমাকে যেন কচি ছেলের মতো আদর করে ভোলাতে না পারে। যেসব মিথ্যে কথা তোমাকে শোনাবে তা তুমি বিশ্বাস করো না, আমার কাছে প্রতিজ্ঞা করো। হে কি বলছিস তুই? মার সম্পর্কে এভাবে কথা বলতে তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত হেয়ালি করছিস কেন? তবে কি ব্র্যান্ড... মা আসছে। আমার খোকা, আমার বাছা। মা, মা গো, আহ
কতদিন পরে তোমাকে দেখছি মা, কিন্তু তুমি তুমি পাল্টে গেছো মা, একেবারে পাল্টে গেছো। কি হয়েছে তোমার? আমি আমি আবার পাল্টাবো কি রে? কথা শোনো পাগলা ছেলের। হ্যাঁ রে, আমার বয়স হচ্ছে না বুঝি? কি যে বলো মামুনি, তোমার তেমন বয়স হয়েছে কই? হয়েছে রে, হয়েছে। বুড়ো হতে চললাম, সে যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। তোকে তো আবার ফিরে পেয়েছি। এবার চল, ভেতরে চল। হেজেল সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। ভাইয়া, মনে রেখো। ভিনি, তোমার বড্ড বার বেড়েছে। দাঁড়াও, তোমাকে শায়েস্তা করছি। আয় বাবা, ভেতরে আয়, বাইরে ভীষণ ঠান্ডা। এই যে মা হেজেল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। ভিনি, যেও না, শোনো। ভিনি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি বুঝতে পারি না মা, আমার সঙ্গে তোমার কি কথা থাকতে পারে? দেখো ভিনি, আমার প্রতি তোমার এই ধরনের অদ্ভুত আচরণের কোনো অর্থই হয় না। এতদিন যা করেছো করেছো, কিন্তু এখন ওরিন ফিরে এসেছে। আশা করি তুমি আর বোকার মতো আচরণ করবে না। তোমার কথা শেষ হয়েছে, আমি যাচ্ছি। পাগলামি করো না ভিনি। জানি তোমার বাবার মৃত্যুতে তুমি যথেষ্ট ভেঙে পড়েছ, তার জন্য তোমাকে এতদিন আমি কিছু বলিনি। কিন্তু তবু তবু তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করছো, সব সময় সব জায়গায় আমার পিছু নিচ্ছ। বলতে পারো তোমার এই ধরনের ব্যবহারের অর্থ কি? কোনো মেয়ে নিজের মায়ের সঙ্গে কখনো এরকম আচরণ করেছে বলে শুনেছো? কোনো মা সন্তানের চোখকে ফাঁকি দিয়ে কখনো এমন কাজ করেছে বলেও আমি শুনিনি। মুখ সামলে কথা বলো মেয়ে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই কথা কেন ভুলে যাচ্ছ বিনি? আমি তোমার মা, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, এই পৃথিবীতে এনেছি। আমার জন্য তোমার খানিকটা দরদ তো থাকা উচিত। কি হলো, কথা বলছো না কেন? আমার দিকে অমন করে তাকাচ্ছ কেন? কি ভাবছো তুমি? তুমি নিশ্চয়ই সন্দেহ করছো না যে আমি যে রাত্রে অজ্ঞান হয়ে যাই সে রাতে তুমি কি করছিলে? দেখো মা, তোমার সঙ্গে অনর্থক কথা কাটাকাটি করতে আমি চাই না। ওই ওষুধের শিশিটা তুমি কুড়িয়ে পেয়েছিলে বুঝি? হ্যাঁ, পেয়েছিলাম। ও তাই তাই তুমি ওর সঙ্গে জড়িয়ে মিছে মিছে আমাকে সন্দেহ করছো। কিন্তু কোনো লাভ হবে না, কারণ ডক্টর ব্রেক জানেন তোমার বাবা কিসে মারা গেছে। ও বুঝেছি, তুমি কিসের অপেক্ষা করছো। তোমার ওই সব বানানো কথা বলে ওরিনকে পুলিশের কাছে পাঠাতে চাও, তাই না? এই জল্পনা কল্পনাই তো করছো। বলো, জবাব দাও। আমার কথার জবাব দিচ্ছ না কেন? বলো, তুমি কিসের ফোন দিয়ে এটেছো? কি করতে চাও তুমি? মা, কোথায় গেলে? আসছি বাবা। বেনি, তোমায় আবার সাবধান করে দিচ্ছি, বোকার মতো কাজ করো না। কোথায় ছিলে মা? কই, কোথাও না, মানে একটু বাইরে। আসল কথা হচ্ছে কি জানিস, এতদিন পর তুই ফিরে এসেছিস খোকা। তোকে দেখা মাত্র আমার হৃৎপিণ্ডটা কেমন যেন লাফিয়ে উঠল। আমার মনে হচ্ছিল এত আনন্দ আমি বুঝি আর সইতে পারবো না রে, এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। তাই একটু খোলা বাতাসে ছুটে বেরিয়ে গিয়েছিলাম। আহ মা, আমার লক্ষ্মী মা, তুমি বরং এক জায়গায় আরাম করে বসো, কিংবা শুয়ে পড়বে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো চাচি, আপনি বরং শুয়েই পড়ুন। না না, তা কি করে হয়? খোকা এইমাত্র ঘরে ফিরেছে, আর এখন আমি শুতে যাব? কিন্তু মা, মনে হচ্ছে তোমার শরীর খারাপ। ও কিছু নাই, আমার খোকা ফিরে এসেছে, এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার নিজের শরীরের যত্ন নেওয়া দরকার চাচি। আরে না না, আমি ঠিকই আছি, আমার কিছু হয়নি। তবু হেজেল, তুমি বরং ভিনিকে ডাকো, মাকে একটা কুসুম দিয়ে যাক। বাবা, ভিনিকে অতটা নরম আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, সেও নরম হতে জানে মাঝে মাঝে, যেমন বাবার প্রতি, আর বাবাও তাকে ভীষণ পছন্দ করে। অরিন, তুমি এমন ভাবে বলছো যেন তিনি এখনো বেঁচে আছেন। বাবা যে বেঁচে নেই সে কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এবারের প্রতিটি কণায় কণায় আমি তাকে অনুভব করি। বাবা যেন বেঁচে আছে,
এবং এ বাড়ির সর্বত্র হেঁটে বেড়াচ্ছে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, পাইপের গন্ধ পাচ্ছি। হরিণ, সবকিছু কেমন যেন বদলে গেছে, কেমন আশ্চর্যভাবে বদলে গেছে মা। এই বাড়ি, ভিনি, তুমি, আমি, সবকিছু। শুধু বাবা ছাড়া। বাবা আজও আগের মতো আছে, সব সময় থাকবে, চিরকাল থাকবে। মা, তুমি কিছু অনুভব করো না? হরিণ, ওসব কথা তোমার মাকে আর মনে করিয়ে দিও না অরিন। আর তুমিও হেজেল, তুমিও ঠিক তেমনি আছো, এমনি মিষ্টি, তেমনি সুন্দর। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি অন্তত বদলাওনি। বালাই ষাট, হেজেল কেন বদলাবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন চিরকাল এমনি সজীব আর সুন্দর হয়ে থাকে। তোমার মনে আছে হেজেল, তুমি কেমন করে রুমাল নাড়িয়ে সেদিন আমাকে বিদায় দিয়েছিলে? যেদিন আমি বীরপুরুষ হবার অভিযানে যাত্রা করেছিলাম, সেদিন সব মা আর বোনেরা, ঘরের বউরা ওই একইভাবে তাদের প্রিয়জনদের বিদায় দিয়েছিল। কিন্তু আমি ভাবছি, অন্তত একটি মাস যুদ্ধক্ষেত্রে পুরুষদের জায়গায় যদি মেয়েদের নিয়োগ করা যেত, তাহলে নরহত্যার স্বাদ তারা পরখ করে দেখতে পারত। আবার মৃত্যুর কথা হরিণ। রাইফেলের বাঁটের আঘাতে একজন আরেকজনের মাথার ঘিলু ফাটিয়ে দিতে পারত, আর বেয়নেটের খোঁচায় একজন আরেকজনের পাকস্থলী বের করে আনতে পারত। তাহলে এমনি ঘটা করে কোনো নারী পুরুষদের বিদায় জানাতে আসতে পারত না। হরিণ, দয়া করে থামো। ওসব কথা ছেড়ে দাও অরিন, সব শেষ হয়ে গেছে। আমরা কেউই আর ওসব কথা মনে করতে চাইছি না। ঠিকই বলেছো পিটার, মারা ঘোরা চাপকে লাভ নেই। হেজেল, চাচি বরং তুমি একটা গান করো, সেই গান যা যুদ্ধক্ষেত্রে গিয়েও আমি ভুলতে পারিনি। এমন মধুর, স্পষ্ট আর পবিত্র, যুদ্ধের কোলাহল আর মুমূর্ষুদের আর্তরব ছাপিয়ে তোমার এই গান আমার কানে ভেসে আসতো। মৃত্যুর কথা বলতে তোমাকে বারণ করা হলো হরিণ? ভাইয়া, এসো, বাবাকে দেখে যাও। ইয়েস স্যার। দেখেছো কিরকম হুকুম করার ভঙ্গি? দোহাই ভিনি, আর অমন করো না। ঠিক বাবার মতো শোনায়। বাবাকে দেখতে চেয়েছিলাম সবার আগে, কিন্তু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। চলো, এক্ষুনি যাচ্ছি। না, দাঁড়াও। আচ্ছা ভিনি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? ছেলেটা এইমাত্র এলো, তাও আবার কত দূর থেকে। আগে একটু বিশ্রাম করুক, তা না এখনই ওকে নিয়ে টানাটানি শুরু করে দিলি। তাছাড়া এখনো পর্যন্ত ওর সঙ্গে ভালো করে বসে দুদণ্ড কথাই তো বলতে পারলাম না। এতদিন পরে এলো, আমার কাছে বসে থাকতে ভালো লাগছে না বাবা? নিশ্চয়ই মা, সবার আগে তুমি। বেশ, আমি যাচ্ছি ভাইয়া, শুধু আমি যা যা বলেছি মনে রেখো। ভিনি, তুমি কোথায় যাচ্ছ? মনে রেখো ভাইয়া, তুমি কিন্তু এক্ষুনি আসছো। চলো ভাইয়া, এবার আমাদের উঠতে হয়। হ্যাঁ চলো। তোমরা মাঝে মাঝে এসো কিন্তু। আচ্ছা চলি অরিন। মা, এই যে এতদিন আমি ছিলাম না, আমার কথা তোমার মনে পড়েছে? কি যে মাথা মুন্ডু বলিস খোকা, তার ঠিক নেই। যদি বুঝতে পারতিস কত একা ছিলাম তোকে ছেড়ে। এত একা ছিলে যে এই 6 মাসের মধ্যে মাত্র 2টো চিঠি লেখার ইচ্ছে হয়েছিল তোমার? সে কি কথা, দুটো কেন হবে? অনেক চিঠি লিখেছি, সেগুলো হয়তো হারিয়ে গেছে। হেজেল আর ভিনির লেখা সবকটি চিঠি পেয়েছি, শুধু তোমার চিঠিগুলো কি হারিয়ে গেল? এই ক্যাপ্টেন ব্র্যান্ড লোকটা কে যে তোমার কাছে আসতো? আমার কাছে? কি যা তা বলছো খোকা? এইসব উদ্ভট চিন্তা তোমার মাথায় কি করে এলো? ও, বুঝেছি। কি বুঝেছো? ভিনির কাজ। ওই সব আজে বাজে কথা তোমার বাবাকে যেমন লিখেছিল, তেমনি তোমাকেও নিশ্চয়ই লিখেছে। বাবা কি লিখেছিল? বাবা কি করলো? কি আবার করবেন, হেসে উড়িয়ে দিয়েছেন, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওই ব্র্যান্ড লোকটা কে? একটা জাহাজের আহাম্মক ক্যাপ্টেন। তোমার নানার বাড়িতে ওর সঙ্গে পরিচয় হয়েছিল, তারপর থেকে বলা নেই কওয়া নেই এখানে যাতায়াত শুরু করে দিল। আসলে ওর উদ্দেশ্য ছিল আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী সেজে তোমার বাবার সুপারিশে একটা ভালো কোনো জাহাজের ক্যাপ্টেন হবে। আমি ওর উদ্দেশ্য বুঝে ফেলেছি, সে আর এদিকে আসতে সাহস করবে না। তাই যেন হয় মা, ও যেন এদিকে আর পা না বাড়ায়, তাহলে আমি ওকে খুন করে ফেলবো। বিনি তোমার বাবার ঘরে আমার ঘুমের ঔষধ কুড়িয়ে পেয়েছে, আর খ্যাপার মতো সন্দেহ করে বসেছে যে তোমার বাবাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে। ও হরিণ, আজকাল ওকে আমার বড় ভয় করে, কখন যে কি কেউ করে বসে। তুই আমাকে দেখিস বাবা, তুই ছাড়া ওর হাত থেকে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। তোমার কোনো ভয় নেই মা, আমি তো রয়েছি। আর আমার মনে হয় না ভিনি তেমন কিছু করবে। তাছাড়া পুলিশের খবর দেওয়ার কথা বলছো, সে একেবারে অসম্ভব। আমি ওকে বাধা দেব, কারণ আমাদের সকলের, আমাদের পরিবারের একটা সম্মান আছে, তা আমি কখনো নষ্ট হতে দেব না। তুমি নিশ্চিন্ত থাকো মা। জানি বাবা, তুই থাকতে আমার কোনো ভয় নেই। মা, আমি আমি সব কিছু ক্ষমা করতে পারি,
আমার মায়ের সব দোষ ক্ষমা করতে পারি, শুধু ব্র্যান্টের সঙ্গে কোনো সম্পর্ক আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এ কথা আমি আগেই বলে রাখলাম। খোকা, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, যদি কখনো জানতে পারি আমিও দেখিয়ে দেবো মা, মানুষ হত্যার শিক্ষা গ্রহণ আমার ব্যর্থ হয়নি। দোহাই খোকা, অমন করে কথা বলো না। তোমাকে ভীষণ নিষ্ঠুর আর ভয়ঙ্কর দেখায়, আমার ভয় করে। ঠিক আছে মা, ঠিক আছে, আর বলবো না। মা, তুমি কি টৈপি বইটা পড়েছো, যেখানে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের কথা লেখা আছে? পড়েছো? দ্বীপপুঞ্জ, যেখানে কেবল শান্তি? হ্যাঁ হ্যাঁ, পড়েছো? না। আমাকে একজন পড়তে দিয়েছিল বইটা, আমি পড়েছি, বারবার পড়েছি, এতবার পড়েছি যে আমার কাছে সেই দ্বীপপুঞ্জ চিরচেনা হয়ে গেছে। আমার বারবার মনে হয়েছে ওই দ্বীপগুলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। যুদ্ধ নেই, কোলাহল নেই, শুধু শান্তি, নিরবচ্ছিন্ন আনন্দ আর সুখ। আমার বারবার মনে হয়েছে আমি যেন স্বপ্নের দোলায় ভর করে সেই শান্তির দ্বীপপুঞ্জে পৌঁছে গেছি। জ্যোৎস্না ধোয়া দীর্ঘ বেলাভূমি, মাতাল তরঙ্গমালা, নারকেলের শাখায় শাখায় আলো ছায় লুকোচুরি, সমুদ্রের হাওয়ায় ঘুম পাড়ানি গান। বিনি, তুমি কি চাও? ভাইয়া, বাবাকে দেখতে আসবে না? হ্যাঁ, চলো। অরিন, তুমি যাও, বিনি একটু পরে আসছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বিনি। ভিনি, তুমি তাহলে এসো, আমি যাচ্ছি। শোনো ভিনি, তোমার যা খুশি তা বলতে পারো উরিনকে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ একটু আগেই আমি সব বলে দিয়েছি। বলেছি তুমি সুস্থ নও, তোমার মাথা খারাপ হয়েছে, তোমাকে এক্ষুনি পাগলাগারদে পাঠানোর দরকার। আর এও বলেছি যে আসলে তুমি ব্রান্টের প্রেমে পড়েছিলে এবং ব্রান্ট তা প্রত্যাখ্যান করায় তুমি আমাকে দোষী ভাবছ, এমনকি আমার পেছনে গোয়েন্দাগিরি পর্যন্ত করছো। আর কি করবে? পুলিশে খবর দেবে? সেটাও সম্ভব হবে না। অরিন যদি কখনো বিশ্বাসও করে যে তোমার বাবাকে আমি ওষুধ খাইয়ে মেরেছি, তাহলেও সে পুলিশের কাছে যাবে না, কারণ এই পরিবারের মান সম্মানের সে যথেষ্ট মূল্য দেয়। আমার যা বলার ছিল বললাম, এখন তোমার যা ইচ্ছে করতে পারো। কোথায় যাচ্ছ? দাঁড়াও। ঈশ্বরের দোহাই বিনি, ব্যাপারটাকে একটু বুঝতে চেষ্টা করো। অরিন এখন অসুস্থ, তাছাড়া যুদ্ধে যেও কি ভীষণ বদলে গেছে, ভীষণ নিষ্ঠুর আর কঠোর হয়ে গেছে। ওকে এর মধ্যে আর জড়িও না, তাহলে ও হয়তো খুন খারাপই করে বসবে। তোমার কাছে মা হয়ে মিনতি করছি বিনি, এসবের মধ্যে ওকে টেনো না। আশা করি তোমার কথা শেষ হয়েছে, আমি চললাম। আচ্ছা মেয়ে, তোমার বিষ দাঁত আমি ভাঙবই, কিন্তু ব্রান্টের সঙ্গে একবার দেখা করা দরকার। ওকে সাবধান করে দিতে হবে। বাবা, আমি এসেছি। আমি লজ্জিত, তোমার কাছে আসতে আমার অনেক দেরি হয়ে গেল। কিন্তু কই বাবা, আমি এসেছি শুনে তো তোমার মুখে খুশির কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে কি তুমি খুশি হওনি? তুমি কিছু বলছো না কেন বাবা? তুমি এত নির্বিকার কেন? কে তুমি? একটা মরা লাশ বই তো নও। তুমি আমি দুজনেই মাঠে প্রান্তরে এমন হাজার হাজার লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। তারা অর্থহীন, নিরর্থক, কোনো মূল্য নেই তাদের। জীবনের প্রতি জীবনের ব্যঙ্গ ছাড়া তারা আর কিছুই নয়। মৃত্যু তোমাকে খুব স্বাভাবিকভাবে স্পর্শ করেছে। তোমাকে সবসময় খ্যাতনামা মৃত ব্যক্তিদের মতোই দেখাতো। পার্কে রাখা চেয়ারে বসা মূর্তিরা, রাস্তার মোড়ের ঘোড়ায় চাপা বিখ্যাত লোকের মূর্তির মতো। অসংখ্য জীবনের স্রোতের ওপর দিয়ে তুমি মূর্তির মতোই তাকিয়ে থাকতে, একটা অদ্ভুত বিচ্ছিন্ন দৃষ্টি তুলে। জীবনকে স্বীকার করার দৃষ্টি নয়, অস্বীকার করার দৃষ্টি। বেঁচে থাকতে তুমি কোনোদিনই আমাকে জানতে চাওনি, কিন্তু আজ তোমার মৃত্যুর পর মনে হচ্ছে তুমি আমার অনেক অন্তরঙ্গ হয়েছো, আমার পরম বন্ধু হয়েছো। ভাইয়া। কে? ও, ভিনি। বাবার লাশের সামনে দাঁড়িয়ে তুমি ওভাবে কথা বলছো কেন? আচ্ছা ভিনি, তোমরা এখানে মৃত্যু কেমন গুরুগম্ভীর করে রেখেছো কেন? অথচ যুদ্ধে গেলে বুঝতে মৃত্যু একটা নিছক ব্যঙ্গ ছাড়ার কিছুই নয়।
তুমি বুঝছো না ফিনি, ওখানে মৃত্যুকে বিদ্রুপ করতে শিখতে হয়, নইলে তুমি পাগল হয়ে যাবে। ভাইয়া, তিনি যে আমাদের বাবা, উনি মারা গেছেন, ওর সম্পর্কে এভাবে কথা বলা তোমার উচিত নয়। বাবার কত গর্ব ছিল তোমাকে নিয়ে, বলতেন যুদ্ধে তুমি এমন বীরত্বের কাজ করেছো যা কোনো যুদ্ধে উনি দেখেননি। ওটা নিছক বাড়িয়ে বলা। ওই বীরত্বের কাহিনী তোমাকে তো বলেছি, ভারী মজার, তাই না? আমি সবসময় সবচেয়ে বিপদের মুখে এগিয়ে যেতাম, পাছে আমাকে কেউ ভীরু মনে করে তাই। এক রাতে ভীষণ কুয়াশা জমেছিল, চারিদিকে এত নিস্তব্ধ নিঝুম ছিল যে মাটিতে শিশির পড়ার শব্দও যেন কানে আসছিল। হঠাৎ বিদ্রোহী দলের একজন সৈন্যকে আমাদের সীমানার দিকে এগিয়ে আসতে দেখলাম। কুয়াশার মধ্যে তার মুখটা ভেসে উঠল। আমি আমার তলোয়ারটা বাগিয়ে ধরে ঠিক ওর কানের পাশ দিয়ে ঢুকিয়ে দিলাম। ও বোকার মতো একবার আমার দিকে তাকালো, চোখ দুটো একবার জ্বলে উঠল, তারপর সেই চোখ দুটো নিষ্প্রভ হয়ে আস্তে আস্তে নিভে গেল। ওই যুদ্ধের কথা আর ভেবো না ভাইয়া। ওখান থেকে ফিরে আসার আগে আমাকে একইভাবে আরেকটি লোককে হত্যা করতে হয়েছে। এই জন্য একটি লোককে দুবার হত্যা করা। আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা ঢুকে গেল, যুদ্ধ মানে একটা লোককে বারবার হত্যা করা, এবং সবশেষে আবিষ্কার করা যে নিহত লোকটি আমি নিজে। বড় অদ্ভুত চিন্তা, তাই না? আমি স্বপ্নের মধ্যে ওদের মুখ দেখতে পাই, সেসব মুখ বদলে গিয়ে কখনো বাবার মুখের মতো, কখনো আমার মুখের মতো দেখায়। এর অর্থ কি ভিনি? জানি না, তোমার দোহাই ভাইয়া, যুদ্ধের কথা তুমি ভুলে যাও, তোমার সঙ্গে আমার অন্য কথা আছে। বেশ, বলো কি বলতে চাও, তবে আগেই বলে রাখছি কোনো লাভ হবে না। তুমি কি বলবে আমি তো জানি, মা আমাকে আগেই সাবধান করে দিয়েছে। আশ্চর্য ভিনি, তুই এত নীচ, এত জঘন্য, আমি ভাবতেই পারি না। নিজের মায়ের সম্পর্কে এমন জঘন্য কথা তুমি কি করে ভাবতে পারলে? ও, মা তোমাকে তাহলে আগে ভাগেই হাত করে নিয়েছে? হাত করে নিয়েছে কি বলতে চাও তুমি? আমার দিকে তাকাও তো ভাইয়া, দেখো তো আমি তোমার সেই বোন কিনা, সেই বোন যে তোমাকে প্রাণের চেয়েও প্রিয় মনে করে। কোনোদিন তোমার কাছে আমি মিথ্যে কথা বলেছি? অনেক আগে আমরা যখন ছোট ছিলাম, তখনও খেলার ছলে তোমার কাছে কোনোদিন মিথ্যে কথা বলেছি? বলো বলো, বলেছি? না, কিন্তু তাহলে তোমার বিশ্বাস করা উচিত, আজও তোমার কাছে আমি কোনো মিথ্যে কথা বলবো না। আমি বলছি না তুমি ইচ্ছে করে মিথ্যে বলছো, প্রশ্ন হচ্ছে আমি প্রমাণ দিতে পারি। না, শুনতে চাই না আমি, দরকার নেই কোনো প্রমাণের। শোনো ভিনি, ভবিষ্যতে মায়ের সম্পর্কে আর কখনো অমনি বাতুলতা প্রকাশ করবে না। আমার কথা না শুনলে আমি পুলিশে খবর দেব। না, অমন বোকামি তুমি করবে না। আমাকে শেষ উপায় হিসেবে তাই করতে হবে। তুই পাগল হয়ে গেছো, মা ঠিকই বলেছে। পুলিশ কিন্তু তেমন ভাববে না। ভিনি, তুই বুঝতে পারছো না এর পরিণাম কি হবে? জানি, একটা জঘন্য খুনের মামলায় আমাকে, এমনকি তোমাকেও জড়িয়ে পড়তে হবে। আমাদের বংশের গৌরব ক্ষুণ্ণ হবে হয়তো, কিন্তু বাবাকে যে খুন করেছে তাকে রেহাই দেওয়ার চাইতে ওই অপমান, বংশের ওই কলঙ্ক সহ্য করতেও আমি রাজি আছি। তুমি কি সত্যি বিশ্বাস করো? হ্যাঁ, বাবার মৃত্যুর জন্য মাই দায়ী। মাই বাবাকে বিষ খাইয়ে খুন করেছে। এই দেখো সেই শিশি আমার কাছে আছে। কি যা তা বকছো? মা আমাকে বলেছে ওটা তোর ঘুমের ওষুধ। বাবা বুঝতে পেরেছিল মা তাকে বিষ দিয়েছে। মৃত্যুর আগে বাবা মাকে দোষী করে গেছে। ওসব তোমার উদ্ভট কল্পনা। আমি বাজি রেখে বলতে পারি, এই মুহূর্তে ডাক্তার দেখলে সে তোমাকে পাগল বলে ঘোষণা করবে। নিজের মাকে তুমি খুনের আসামি সাব্যস্ত করছো। ভেবে দেখো কি ভয়ঙ্কর ক্ষেপে গেছো তুমি। আমাদের মরা বাপের নামে শপথ করে বলছি ভাইয়া, আমি তোমাকে যা বলছি সব সত্যি কথাই বলছি। ওকে আর এর মধ্যে চেনো না, বাবা সব ব্যাপারেই তোমাকে সবসময় প্রশ্রয় দিয়ে এসেছে। আর মা তোমাকে, তাই যুদ্ধে যেও তুমি মানুষ হতে পারোনি, আজও মায়ের হাতে সেই ছিঁচকাদুনি খোকাটি রয়ে গেছো। তোমার মতো একটা উন্মত্ত স্ত্রীলোকের সঙ্গে আমি কথা বলতে চাই না, কিন্তু ঈশ্বরের দোহাই ভিনি, মাকে তুমি রেহাই দাও। তাহলে কি আমাকে মনে করতে হবে যে তুমি ভীরু কাপুরুষের মতো মায়ের প্রেমিককে প্রশ্রয় দিচ্ছ? কার কথা বলছো তুমি? যে বাবাকে হত্যা করার ব্যাপারে মাকে সাহায্য করেছিল, সেই ক্যাপ্টেন ব্র্যান্ট, যে বাবাকে মারার জন্য বিষ এনে দিয়েছিল। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। তুমি মার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। এবার তোমাকে প্রমাণ দিতে হবে, নইলে তোমার কথার অর্থ কি তা তুমি ভালো করে জানো। অতএব তোমাকে প্রমাণ দিতে হবে। ঈশ্বরের দিব্যি তোমাকে আমি... প্রমাণ তো আমি দিতেই চাই, তার আগে তুমি আমাকে কথা দাও, প্রমাণ দিতে পারলে বাবার হত্যাকারীকে শাস্তি পেতে সাহায্য করবে। ওই জারজটাকে আমি খুন করব, পৃথিবীর বুক থেকে ওই হারামজাদা পাপিকে আমি মুছে দেবো। খুব শীঘ্রই তুমি প্রমাণ পাবে, কারণ মা এখন দিশেহারা হয়ে গেছে। সুযোগ পেলে ব্রান্ডের কাছে যাবে পরামর্শ করতে। খোকা, দরজা খোলো। ওই মা আসছে। ঘুণাক্ষরে বুঝতে দিও না যে তুমি ওকে সন্দেহ করছো।
এমন ভাব দেখাবে যে ওর কথা মতো তুমি আমাকে পাগল ঠাউরে নিয়েছো। ওরে কি হলো? দরজা খোলো। জবাব দাও, ভেতরে আসতে দাও। আসছি মা। কি হলো খোকা? দরজা বন্ধ করছিলে কেন? আমার ভয় করছে। ভয় করছে কেন মা? তুমি তুমি আমার দিকে অমন করে তাকাচ্ছ কেন? তোমাকে ঠিক তোমার বাবার মতো লাগছে। ভুলে যাচ্ছ কেন মা? আমি যে তারই ছেলে। অরিন, ভিনি, ভিনি, বোধ করি তুমি তোমার জঘন্য মিথ্যে কথাগুলো এতক্ষণ ধরে ওকে শুনিয়েছো। ভিনি একেবারে পাগল হয়ে গেছে মা। তোমাকে বলিনি খোকা? তা ও কি করতে চায়? কিছু বলেছে? ও সাংঘাতিক একটা কিছু ঘটাতে যাচ্ছে। ওকে বাধা দিস খোকা। দেব মা। দিস বাবা। মনে রাখিস, কোনো কেলেঙ্কারি ঘটলে তোর বাবার আত্মা কষ্ট পাবে। উনি শান্তি আর বিশ্রাম চেয়েছিলেন। আমিও তো চেয়েছিলাম মা, কিন্তু পেলাম কই? কোথায় আমার সেই শান্তির দ্বীপ? যুদ্ধে যে আমি যাকে আবিষ্কার করেছিলাম, আমার সেই অনন্ত শান্তির দ্বীপ ডুবে গেছে মা, হারিয়ে গেছে। অরিন, কোথায় যাচ্ছ? অরিন, তুমি কোথায় যাচ্ছ? ওকে যেতে দাও মা, আর ওকে জ্বালাতন করো না। আমার দিকে তাকিয়ে দেখো তো মা, ব্রান্ড তোমাকে এই ওষুধের বাক্সটা এনে দিয়েছিল, তোমার ঘুমের ওষুধ, তাই না? তুমি বলেছিলে এটা তোমার ওষুধ। আমি শুধু আর একবার ভালো করে জেনে নিলাম। চলি মা, শুভরাত্রি। ঈশ্বর, ভ্রান্তের যেন কোনো ক্ষতি ভিনি না করতে পারি। ভ্রান্তের কোনো দোষ নেই, সব দোষ আমার। ভ্রান্ত? ক্রিস্টিন, আমার মনে হচ্ছিল তুমি আসবে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কোন জাহাজটা তোমার। একটা মাতাল গান গাইতে গাইতে চলে এসেছিল। তোমাকে দেখেছে? না, আমি কতগুলো বাক্সের পেছনে লুকিয়ে গেছিলাম। ওকে, তোমার হাতে পিস্তল কেন? যদি কোনো গোলমাল বাঁধে তাই। বাদ দাও সব, এখন বলো খবর কি? সব কাজ ঠিক মতো পেয়েছো তো? মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। তোমার চেহারা মন দেখাচ্ছে কেন? কি হয়েছে ক্রিস্টিন? ভিনি জানতে পেরেছে এজরার মরার সময় ও ঘরে ঢুকে পড়েছিল। মরার মুহূর্তে সে ভিনিকে ভুলে গেছে। হায় ঈশ্বর, এখন কি হবে? কিন্তু ক্রিস্টিন, তুমি কেমন করে এখানে এলে? কেউ তোমাকে এখানে আসতে দেখেনি তো? না, অরিন আর ভিনি ব্ল্যাক ব্রিজে নেমন্তন্ন রাখতে গিয়েছে। অরিনকে আমি বিশ্বাস করাতে পেরেছি যে ভিনির মাথা খারাপ হয়ে গেছে। অরিন বিশ্বাস করেছে? হ্যাঁ, এখন পর্যন্ত বিশ্বাস করছে। তবে কতদিন করবে কে জানে। অরিনের ধারণা বাইরে কোথাও বেড়াতে গেলে ভিনি সুস্থ হয়ে উঠবে। ওরা আজ সকালে চলে গেছে, তাই তো আমি তোমার কাছে আসার সুযোগ পেলাম। ব্রান্ট, আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে। এরই মধ্যে আমাদের পরিকল্পনা করতে হবে কি করা যায়। এত কিছু ঘটে গেছে যা আমি ভাবতেই পারিনি। নিচে কেবিনে চলো, এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়। হ্যাঁ, এবার বলো কি হয়েছে? মরে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে সে বলে গেল আমি দোষী। এরপরেই ভিনি বিষের কৌটোটা খুঁজে পেল। কেন তুমি? আর লুকিয়ে ফেলবার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এত ভেবে চিনতে সব করলাম, অথচ শেষ মুহূর্তে সবকিছু এমন ভাবে গুলিয়ে গেল যে আমি জানতাম অমনি কিছু একটা হবে। আমার হাড়ে হাড়ে মজ্জায় আমি অনুভব করেছিলাম। কিন্তু এইভাবে তো আমি মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাইনি। মায়ের মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ইজরা ম্যাননের সঙ্গে লড়াই করব, যেমন করে দুটো পুরুষ একটা নারীর জন্য লড়াই করে। ক্রিস্টিন, তবে কি মরার আগে ইজরা ম্যানন জেনে গেছে আমি কার ছেলে? বলো, জেনে গেছে যে আমি অ্যাডাম ব্রান্ট,
তোমার স্বামীর পরিবারের একজন দাসীর ছেলে অরিনের পিতামহের ঔরসে আমার জন্ম। বলো বলো জেনে গেছে? জানি না, কিচ্ছু জানি না। তুমি ওভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? তোমার কথা শুনে আমার নিজেকে পাপী মনে হচ্ছে। না না, আমি তোমাকে দোষ দিচ্ছি না ক্রিস্টিন। অনুতাপের সময় নয়, অনেক দেরি হয়ে গেছে। এবার আমাদের ঠিক করে ফেলতে হবে কি করা উচিত। আমি আর পারছি না ব্রান্ট। চলো আমরা কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যাতে ওরা আর আমাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু যাবে কি করে? আমার জাহাজ 1 মাসের আগে ছাড়া সম্ভব? অন্য কোনো জাহাজে আমরা যাত্রী হিসেবে যাব। তাহলে শহরে সবাই জানবে তুমি দেশান্তরী হয়েছ, ওতে সন্দেহ আরো বাড়বে। না, নিজেদের স্বার্থে অরিন আর ভিনি লোকের কাছে মিথ্যে কথা বলবে, কারণ সত্যি কথা বললে ওদের বংশের কলঙ্ক হবে। ও ব্রান্ট, এই একটি মাত্র পথ খোলা রয়েছে আমাদের সামনে। ভিনির কাছ থেকে এখনই পালাতে হবে ব্রান্ট, নইলে আমার মন বলছে ভয়ানক একটা কিছু ঘটবে। ঠিক আছে, একটা জাহাজ শুক্রবার দিনে চীনের দিকে যাত্রা করবে, ওটাতেই ব্যবস্থা করতে হবে। তুমি বৃহস্পতিবার রাত্রে আমার সঙ্গে দেখা করো। আমি তাহলে আসি ব্রান্ট, অনেক দেরি হয়ে গেছে। এসো প্রিয়ে। হ্যাঁ, ভিনি সম্পর্কে খুব সাবধানে থেকো। এখন তোমার যদি কিছু হয় তাহলে। আমার কিচ্ছু হবে না, তুমি সাবধানে থেকো। আমি তাহলে আসি। চলো তোমাকে এগিয়ে দিই। আমাকে যেতে দাও। না না, ওভাবে নয়, চুপ করো। ওরা ডেকে এসে পড়েছে। এসো, আমরা ওর কেবিনে চলে যাই। এসো, ব্রান্ট ঘাটের শেষ পর্যন্ত যাবে, তাতে আমরা কয়েক মিনিটের সময় পেলাম। তুমি না প্রমাণ চেয়েছিলে? এবার খুশি হয়েছে তো? ও একটা পশু, মৃত্যু ওর জন্য যথেষ্ট নয়। ওকে ওকে একবার। হরিণ, হরিণ, তুমি আমাকে কথা দিয়েছো, মাথা ঠান্ডা রাখবে। বোকার মতো কিছু করে বসলে আমাদেরই বিপদ হবে। কিন্তু ভিনি, এটি ভাবতেও পারিনি আমি। হায় ঈশ্বর, এসব চোখে দেখার আগে কেন তুমি আমার চোখ দুটো অন্ধ করে দিলে না? কেন আমাকে মৃত্যু দিলে না? কেন কেন? ভাইয়া, ভাইয়া অমন করছো কেন? তুমি যদি ওভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। ভাইয়া, ভাইয়া আমার কথা শোনো। এই যে আমি কল্পনা করতে পারি না ভিনি, ভিনি, আমি ভাবতেও পারি না আমার মা ব্যভিচারিণী। ওই ওই ব্রান্ড আসছে। ভাইয়া, তুমি লুকিয়ে পড়ো, আর যা যা বলেছি মনে থাকে যেন। হ্যাঁ, ক্রিস্টিনকে নিয়ে পালাতেই হবে। তাতে দুটো লাভ হবে, ক্রিস্টিনকে পাবো আর আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। মরে গেছে? হ্যাঁ। অমন বোকার মতো দাঁড়িয়ে থেকো না। কেবিনের সবকিছু তছনছ করে ফেলো, যাতে মনে হয় এখানে ডাকাত পড়েছিল আর ডাকাতরাই ওকে মেরে ফেলে গেছে। ঘরের মধ্যে দামি যা যা আছে তোমার ওভারকোটের পকেটে রেখে দাও, পরে ওগুলো পানিতে ডুবিয়ে ফেলা যাবে। তাড়াতাড়ি। হয়েছে? চলো চলো, এবার 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 এখান থেকে আমরা পালাই। দেখেছো ও কেমন বাবার মতো দেখতে? না না, চলে এসো। সেই জন্য আমার সেই স্বপ্নে দেখা মানুষটা, যাকে আমি এর আগে হত্যা করেছি বারবার, বহুবার। ভাইয়া, তোকে বলিনি ভিনি, যাদের আমি হত্যা করেছি তাদের সবার মুখ আস্তে আস্তে বাবার মুখের মতো হয়ে যেত, এবং অবশেষে সেই মানুষগুলো যেগুলো বাবার মুখের মতো দেখতে, সেগুলো বদলে গিয়ে ক্রমশ আমার নিজের মুখের মতো হয়ে যেত। মনে নেই তোর? ও আমারই মতো দেখতে, ওর মধ্যে আমি হয়তো আত্মহত্যা করলাম। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কেউ এসে পড়বে। আমি যদি ব্র্যান্ড হতাম তাহলেও যা করেছে আমিও তাই করতাম। আমিও ক্রিস্টিনকে ভালোবাসতাম যেমন করে ভালোবেসেছে, আর তার জন্য বাবাকেও খুন করতাম। ঈশ্বরের দোহাই ভাইয়া, এইসব অবান্তর কথা এখানে রেখে চলো আমরা পালাই। তুমি কি চাও এখানে এসে সবাই এই অবস্থা আমাদের দেখুক? চলে এসো, চলে এসো ভাইয়া। ঈশ্বর, এও এক বিদ্রুপ,
যুদ্ধের মতোই এক হাস্যকর কৌতুক। আমাকে ডেকেছেন চাচি? এসো মা হেজেল। অরিন আর ভিনি এখনো ফিরছে না কেন? আমার ভীষণ ভয় করছে। ভয়ের কি আছে চাচি? হয়তো বিকেলের ট্রেনটা পাইনি, রাতের গাড়িতে নিশ্চয়ই এসে যাবে। তুমি আমার কাছে থাকো হেজেল, আমার ভীষণ ভয় করছে। ঠিক আছে, ওরা যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ আমি আপনার সঙ্গে থাকবো, এমনকি সারা রাত। সত্যি থাকবে হেজেল? তুমি ভারী লক্ষ্মী, কিন্তু আমার যে ঘুম আসে না হেজেল। এমন যদি হয় আমার সারা রাত ঘুম না আসে, তাহলে সারা রাত তুমি আমার সঙ্গে জেগে কাটাতে পারবে? হ্যাঁ পারবো। তোমার কষ্ট হবে না? না না, একটা রাত জেগে থাকলে আমার কোনো কষ্ট হবে না। রাতে থাকতে হলে যাই, একদরে মাকে বরং বলেই আসি। তাই যাও, বেশি দেরি করো না যেন। একা থাকতে আমার ভয় করছে। দেরি হবে না চাচি, এই যাবো আর আসবো। কি ব্যাপার? গেটের সামনে হেজেলের সঙ্গে কারো দেখা হয়েছে নাকি? হয়তো হবে, কিন্তু আমি এত ভয় পাচ্ছি কেন? হায় ঈশ্বর, আমি শুধু শুধু ভয় পাচ্ছি কেন? যা সত্যি তা জানতে আমার ভয় হচ্ছে কেন? মা, এই যে মা, এইবার অন্তত দেখতে পাচ্ছি তুমি আমার পথ চেয়ে বসে আছো। ভাবতেই চমৎকার লাগছে আমার। অরিন, তোমাদের এত দেরি? গেটের কাছে হেজেলের সঙ্গে আমাদের দেখা হলো। ও বলছিল একা থাকতে তোমার নাকি ভয় হচ্ছে। অথচ একটা কথা ভাবতে আমার অবাক লাগছে মা, বাবার স্মৃতি যখন তোমার সাথেই রয়েছে, তখন তোমার একাই বা লাগছে কেন, আর ভয় বা লাগছে কেন? তুমি মানে নেমন্তন্ন কেমন হলো তোমাদের? আমরা নেমন্তন্নে যাইনি। যাওনি? তাহলে? আমরা সেই ট্রেনেই চেপেছিলাম, কিন্তু ব্ল্যাক ব্রিজে নামিনি, সোজা বোস্টনে চলে গিয়েছিলাম। সোজা বোস্টনে? বোস্টন নেমে আমরা রাত্রির ট্রেনের অপেক্ষা করলাম। কেন? কেন? কারণ আমরা জানতাম তোমরা ওই ট্রেনে থাকবে, আর তুমি ছিলেও। তারপর তুমি যখন ব্রায়ান্টের সঙ্গে তার কেবিনে দেখা করতে যাও, তখন আমরা তোমাকে অনুসরণ করেছি। ব্রায়ান্ট তোমার কে হয় মা? আর মিথ্যে কথা বলো না মা, অনেক মিথ্যে তুমি বলেছো। অরিন, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? খোকা, তুমি আমার দিকে অমন করে তাকিও না খোকা। জাহাজের ডেকে দাঁড়িয়ে আমি তোমাদের কথাবার্তা শুনেছি মা। আচ্ছা মা, আমাকে দেখতে পেলে তুমি কি করতে? তোমার প্রেমিককে দিয়ে আমাকে হত্যা করাতে না? তুমি ওকে আমার সম্পর্কে সতর্ক করে দিলে মা, তাও শুনলাম। কিন্তু মা, তোমার সতর্কতা কোনো কাজেই আসেনি। তাহলে কি? বলো বলো। আমি ওকে খুন করেছি। না 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 অরিন, খোকা, তুমি বলো বলো, তুমি মিথ্যে বলছো। না না, এ হতে পারে না। খোকা খোকা, তুমি না বলেছিলে তোমার মাকে তুমি ভালোবাসো? তুমি তুমি খুন করতে পারো না। কেন? তুমিও তো বাবাকে খুন করতে পারলে। বিশ্বাস না হয় এই নাও, পড়ে দেখো কাগজে কি লিখেছে। কাগজখানা আমরা বোস্টনে কিনেছিলাম, পুলিশ কাকে সন্দেহ করেছে জানবার জন্য। দেখলাম ছোট্ট একটা খবর, মাত্র কয়েকটা লাইন। বুঝলাম ব্রান্ডের মৃত্যুর খবরে কোনো গুরুত্ব নেই, একমাত্র তোমার কাছে ছাড়া। আসলে পুলিশকে আমরা যা ভাবাতে চেয়েছিলাম, পুলিশ তাই ভাবছে। ওরা ভেবেছে সমুদ্রের চোর ডাকাতেরা ওকে মেরে রেখেছে। ব্রান্ডের মৃত্যুর সঙ্গে আমাদের যে কোনো সম্পর্ক আছে তা ওরা ভাবতেই পারছে না। এমন মরা কান্না কাঁদছো কেন মা? একটা চাকরানের গর্ভের জারল সন্তানের জন্য তুমি এত বিলাপ করছো কেন? আমি জানি ওই কোথাটাই বাবাকে খুন করবার সমস্ত ফোন দিয়ে এটেছিল। তুমি নিজে কখনো কাজ করতে পারতে না। আমাদের বংশের উপর প্রতিশোধ নেবার জন্যই ও তোমাকে বশ করেছিল। তাই তো বাড়ি ফিরে এসে তোমাকে আগের মতো স্বাভাবিক দেখিনি। মা, অমন করে কেঁদো না মা। আমার দিকে তাকিয়ে দেখো মা। আমি আমি তোমার খোকা, এক বুক ব্যথা নিয়ে তোমার পায়ের কাছে বসে আছি মা। মা, কেঁদো না মা। আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো মা। আমরা দক্ষিণ সমুদ্রে বেড়াতে যাব না? সেই অনন্ত শান্তির দীপমালা, যেখানে জ্যোৎস্না ধোয়া তীর্ঘ বেলাভূমি, নারকেলের শাখায় শাখায় আলো ছায়ার লুকোচুরি, সমুদ্রের হাওয়ায় ঘুম পড়ানি গান। ভাইয়া,
মা, মা, তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না মা? মা, তুমি কথা বলছো না কেন? মা, তুমি তুমি কি আমাকে ঘৃণা করছো মা? আমার কথার জবাব দাও মা। বলো, বলো, বলো তুমি আমাকে ক্ষমা করেছো। ভাইয়া, এত কিছু ঘটে যাবার পর আবার তুমি দুগ্ধপোষ্য শিশুর মতো ব্যবহার শুরু করলে। মাকে একা থাকতে দাও, আর তুমি বাড়ির ভেতরে যাও। কই, শুনতে পাচ্ছ না আমার কথা? যাও। তার পাপের যোগ্য প্রায়শ্চিত্ত সে করেছে এইভাবেই। হ্যাঁ, একমাত্র এইভাবে ন্যায় বিচার সম্ভব ছিল। ওকে, ওকে মা, তুমি কোথায় যাচ্ছ? ছাদের দিকে তুমি কোথায় চললে মা? মা, 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 তুমি কি করতে যাচ্ছ মা? তুমি তো রেহাই পেয়েছো, এখন তো তুমি বাঁচতে পারো মা। মা, বাঁচতে পারি? তোমরা আমাকে জীবন ভিক্ষা দিচ্ছ। ঠিক আছে, এইভাবে নয়। সে কি অমন দৌড়ে ছাদ থেকে কেন নামছো মা? দৌড়ে পালাচ্ছ কোথায়? মা, মা দাঁড়াও, মা দাঁড়াও, মা। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? কি হলো ভিনি? পিস্তলের শব্দ কেন? কে 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 পিস্তল ছুড়লো? মা, 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 ভিনি, ভিনি, মা বাবা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তার ডাকো ভিনি, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, যাও। না, তার দরকার হবে না ভিনি। মা, মা মরে গেছে। কেন, কেন, কেন মা তুমি এই কাজ করতে গেলে? মা, কেন, কেন মা এই কাজ করলো ভিনি? আমি আমি এর জন্য দায়ী। আমি কেন বলতে গেলাম ব্রানকে আমি খুন করেছি? হায় রে, কেন বলতে গেলাম? কেন বলতে গেলাম না ডাকাতরা ওকে খুন করে রেখে গেছে? তাহলে মা হয়তো আমাকে ঘৃণা করতো না, মা আবার আমাকে ভালোবাসতো। আমি 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 মাকে খুন করেছি। আমি দোহাই, দোহাই ঈশ্বরের, চুপ করো, চুপ করো ভাইয়া। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মাকে মাকে খুঁজে বের করতে হবে। মার কাছে আমার ক্ষমা চাইতে হবে। আমি তার কাছে ক্ষমা চাইবো, কিন্তু কিন্তু মা কেমন করে আমাকে ক্ষমা করবে? মা যে মরে গেল, মা যে চলে গেল। আমি তো তোমার কাছে রয়েছি ভাইয়া। এই যে আমি তোমার পাশে বসে আছি। আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেব, তোমাকে ভালোবাসবো। সেট, সেট। বাবু, তুমি গুলির শব্দ শুনেছো? হ্যাঁ। তুমি ডাক্তার ব্লেকের কাছে যাও। তাকে বলবে বাবার মৃত্যু শোকে পাগল হয়ে মা আত্মহত্যা করেছে। বিলাপে বিলীন নাটকের অভিনয় শুনলেন। মূল রচনা ইউজিন অনিল, বাংলা রূপান্তর ফতে লোহানী। অভিনয়াংশে অরিন, মাজহারুল ইসলাম, ক্রিস্টিন, নাজমা আনোয়ার, লেভেনিয়া, রুবি আফরোজ, হেজেল, রুকসানা কবির, ব্র্যান্ড, আব্দুল মতিন, পিটার, আসাদুজ্জামান নূর, সেট, কাজী জাকির হাসান। শব্দগ্রহণে আব্দুর রব। শব্দ সংযোজনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করেছেন মুস্তাফা আনোয়ার।